বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত কুমিল্লা এবং চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, এই যে আমরা আজকে এখানে সকলে এত রাত্রে, বোধহয় প্রায় 11টা বাজে এখন, তারপরে এখানে লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছেন, এর একটি কারণ আছে। এই কারণটি শীতের রাত, শীতও পড়েছে একটু, আমি সংক্ষেপে শেষ করে দিব। কি সেই কারণ? আপনাদের এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, আপনারা যারা তরুণ যুবক উপস্থিত আছেন, মধ্যবয়সী এরকম মানুষ বহু উপস্থিত আছেন। আপনাদের সকলেরই জানা আছে, মা বোনরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের কম বেশি ধারণা এবং জানা আছে যে 1971 সালে, আচ্ছা ওনাকে একটু সরতে হবে, ঠিক আছে? এখন ঠিক আছে, ওকে। না স্লোগান বন্ধ করতে হবে, নাহলে তো কথা বলা যাবে না। 1971 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। 1971 সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর আমার সামনে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে। 2024 সালের 5ই আগস্ট এরকম 3 জন সহ আরো শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো 419 জন মানুষ শহীদ হয়েছেন। শুধু শহীদই হয়েছে বিএনপি, ছাত্র দল, বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতাকর্মীরা। এর বাইরে আরো প্রায় 1000-এর উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। কাজেই 71 সালে আমরা যেই স্বাধীনতা যুদ্ধ করে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, 2024 সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর তো একটা অর্থ থাকতে হবে, তাই না? অর্থ থাকতে হবে। আজকে এটা তো নির্বাচনী জনসভা। সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে, তাই তো নাকি? আচ্ছা, এখন আমরাও সমালোচনা করতে পারি। আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে, আমিও তাদের সমালোচনা করতে পারি। কিন্তু সুমন, আপনি বসেন, আপনি হ্যাভ এ সিট। কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে? পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। কি ভাই, সমালোচনা করলে পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে, স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ, 5,000 টাকা কৃষক ঋণ, পুরো ঋণ, এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এরকম আরো অনেক কাজ করেছে বিএনপি। আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে। এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে। আপনাদের বিভিন্ন এনআইট সড়ক, সুমন আপনাকে সরতে হবে, দে ওয়ান্ট টু সি মি। এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে। আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে, আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে। এরকম সমস্যা আছে না? আচ্ছা, তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। আমরা তো রাজনীতি করি নাকি? আমার দলের নাম কি বলেন তো? বিএনপি। তো এখন আমার দলের নাম বিএনপি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই জনসভায় এসেছি আমাদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। অনেকগুলো পরিকল্পনা আছে, সব বলবো না, হয়তো
কয়েকটি পরিকল্পনা, যেগুলোর সাথে বিশেষ করে জেলা উপজেলায় সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের জীবনযাত্রা সব কিছু জড়িত। এখন আমরা যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করি তাহলে আপনাদের উপকার হবে, আর যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন না করি তাহলে কি আমাদের উপরে আপনাদের আস্থা বিশ্বাস থাকবে? থাকবে না। তো এখন অনেক মানুষ আছে, অন্য অন্য রাজনৈতিক দল, তারা বলছে যে বিএনপি এই যে ফ্যামিলি কার্ড দিবে বলছে, এটা একটা ধোঁকাবাজি করছে বিএনপি। আচ্ছা ভাই, আমাদের কন্ত আপনি, এই যে আমার প্রার্থীরা আছে, সরকার যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে, আস্তে 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 ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে, আমরা প্রথমে গ্রাম থেকে শুরু করব, গ্রামের যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের পরিবারকে আমরা এটা দেবো। তো এখন আপনারা এই মানুষগুলা কি ধরবেন না যে কই ফ্যামিলি কার্ড কই দিবেন, যে বললেন ফ্যামিলি কার্ড কই? তো লস কার হবে? লস বিএনপির হবে না? তো বুঝে শুনে কেউ নিজের লস করে? তো ভাই আমরা কেন মানুষকে ঠকাতে যাব? যুক্তি আছে কথায়? আচ্ছা, এখন এই ফ্যামিলি কার্ড থেকে সংক্ষেপে বলি আমি, এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে আমরা এই দেশে যারা গৃহিণী আছে, গ্রামে গঞ্জে সব জায়গায় যারা পরিবার আছে, সেই পরিবারগুলোকে সারা মাসের জন্য যে দিব তা না, তবে মাস তো 4 সপ্তাহ নিয়ে, তাই না? এই 4 সপ্তাহের মধ্যে অন্তত 7 থেকে 10 দিনের জন্য তাদের পরিবারের কম বেশি 5 দিন হোক 7 দিন হোক একটা সহযোগিতা আমরা করতে চাই সরকার থেকে। যেই সহযোগিতা করলে পরে পরিবারের উপরে অর্থনৈতিক চাপটা কম হবে, মাদের জন্য, বোনদের জন্য তাদের সংসার চালাতে একটু হলেও সুবিধা হবে। এইটা আমরা কাজটা করতে চাই এবং আমরা মনে করি আমরা যদি কয়েক বছর ধরে এই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশের এই কুমিল্লা চাঁদপুরের এলাকার নারীরা কিন্তু শিক্ষিত, কিন্তু শুধু শিক্ষিত হলে তো হবে না, সাথে সাথে তাদেরকে তো স্বাবলম্বী হতে হবে, তাই না? তাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমাদের খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া কি করেছিলেন? এর আগে উনি যতবার দেশ পরিচালনা করেছিলেন উনি নারীদের শিক্ষার ব্যাপারটা ফ্রি করেছিলেন, একদম ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, জানেন এটা? আচ্ছা, এবার আমরা সেই নারীতে, এটা কিন্তু 20 বছর আগের কথা বলছি আমি, এই 20 বছরে তো যেই মেয়েদের আর যে নারীরা আমাদের শিক্ষিত হয়েছিল তারা তো বড় হয়েছে, নিজের সংসার হচ্ছে, তাই না? এখন সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই। শুধু যে তারাই পাবে তা না, তাদের থেকে বড় যারা আছে তারাও পাবে, যারা গৃহিণী, যারা মা, সকলকে ধীরে ধীরে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব। এইভাবে করে আমরা চাই যে আমাদের মা বোনেরা যাতে ধীরে ধীরে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়। এর আগে বিএনপি পরিকল্পনা করেছিল শিক্ষিত করার, সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকাংশে সফল হয়েছে। এখন আমরা যেটা করতে চাই, আমরা দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কারণ এখানে বিয়ে শাদী করছেন কে কে? হাত তুলেন তো। ওরে বাবা, সবাই বিয়ে শাদী করে ফেলছে। এখন যারা সংসার করছেন, একা স্ত্রী বা স্বামী একা সংসার চালাতে পারে? পারে না। দুইজনের সহযোগিতা লাগে না? একজনকে আরেকজনের সহযোগিতা করতে হয়। এখন স্ত্রীর জন্য যদি সরকার থেকে একটা ব্যবস্থা করে তাহলে তো আপনার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা না, আপনার উপর চাপ কম পড়লো। এই কাজটি আমরা করতে চাচ্ছি। এখন বলেন, আমার এই কথাগুলো ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো? আচ্ছা ঠিক আছে, এবার আসেন আরেকটা বিষয় আলোচনা করি, আরেকটা পরিকল্পনার কথা বলি। কথা তো আগে শুনতে হবে, আগে আগে পেটে ভাত আসতে হবে, পেটে খাবার আসতে হবে, পকেটে চাকরি বাকরি কর্মসংস্থানের পকেটে পয়সা আসতে হবে, তারপরে অন্য কথা বলে। বিভাগ আমরা ইনশাল্লাহ করবো, কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে? পেট ভরবে না। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা এর আগে একটু আগে বলেছি আমি যে কৃষক ভাই যারা দেশনেত্রী খালেদা জিয়ার সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কৃষকদের সহযোগিতা করেছিল, খাল খনন করা হয়েছিল, সাথে ঋণের সুবিধা করা হয়েছিল, কৃষি ব্যাংক স্থাপন করা হয়েছিল, কৃষি ব্যাংক থেকে ঋণ দেওয়া হতো। দেশনেত্রী খালেদা জিয়া যখন আসলেন দেশ পরিচালনার দায়িত্বে, তখন উনি কৃষি লোন মৌকুফ করে দিয়েছেন, 5,100 টাকা পর্যন্ত ঋণ মৌকুফ করে দিয়েছিলেন, মনে আছে আপনাদের? তোমরা যারা এখানে সামনে ইয়াং ছেলে মেয়ে দাঁড়াচ্ছ, তোমাদের ছেলেরা দাঁড়িয়েছ, তোমাদের হয়তো মনে নাই, এটা 20 বছর আগের কথা। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের মতন আমরা দেশের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাচ্ছি। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, এরকম যারা বড় কৃষক তাদের পাশেও যাব, একটু পরে যাব, তারা তো বড় কৃষক। প্রথমে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে আমরা একটি কৃষি কার্ড দিব। এই কৃষি কার্ডের মাধ্যমে এখন এই যে সার বলেন, এটা ওটা ভর্তুকি হয়, কৃষকরা ভর্তুকি পায়? কৃষকরা সরাসরি সেই ভর্তুকিটা পায় না, ভর্তুকিটা চলে যায় অন্যদের হাতে। আমরা চাই কৃষকদেরকে ধীরে 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 ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব, নিয়ে এসে কৃষকদেরকে আমরা সরাসরি সার, বীজ, কীটনাশক
তার যেই বীজ দরকার, যেই ফসলের বীজ দরকার সেটি তাদের কাছে সরাসরি আমরা পৌঁছে দিব। কোনো কৃষক যদি বছরে 2টা ফসল করে, অন্তত একটা ফসলের বীজ, সার, কীটনাশক আমরা তার হাতে পৌঁছে দিতে চাই, যাতে করে ধীরে ধীরে সে স্বাবলম্বী হয়ে ওঠে। এই এলাকাটা কুমিল্লা, এই এলাকায় বহু জায়গা আছে যেখানে মানুষ আগে চাষবাস করত, কিন্তু এখন চাষবাস করতে পারে না পানির সমস্যার কারণে, তাই না? খাল টাল অনেক বন্ধ হয়ে গেছে। আমরা যদি এই খালগুলোকে পুনর্করণ করি তাহলে কৃষকদের জন্য সুবিধা হবে নাকি? কে কে মনে করেন হবে? আচ্ছা, আমরা এখন খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। আপনাদের ভোটে 12 তারিখে ইনশাল্লাহ, আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে পরে, সরকার গঠন করলে পরে ইনশাল্লাহ আমরা খাল খনন কর্মসূচি করব। আজকে এখানে নির্বাচনী জনসভায় আমি এসেছি। ইনশাল্লাহ 12 তারিখে আপনারা এই 14 জন মানুষকে ধানের শীষে যদি নির্বাচিত করেন, বিএনপি সরকারে গেলে আমি খাল কাটা, কুমিল্লা এবং চাঁদপুরের বিভিন্ন যেগুলো গুরুত্বপূর্ণ খাল, সেই খাল খনন প্রকল্প উদ্বোধন করতে আসবো। কে কে আমার সাথে যাবেন খাল কাটতে? সবাই যাবেন খাল কাটতে। ইনশাল্লাহ আমরা খাল কাটবো, কৃষকদের পানির সুবিধা ব্যবস্থা করব, এবং একই সাথে সেচ ব্যবস্থা সহ বন্যা বা জলবদ্ধতা যেগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে সব ঠিক করব। এখন যেই 3টার কথা বললাম, এই 3টা আপনারা কি মনে করেন যে আমরা যদি এই 3টা কাজ করতে পারি তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ, গ্রামে যেই মানুষগুলো থাকে বিশেষ করে, তাদের সুবিধা হবে, উপকার হবে তাদের? আচ্ছা, তাহলে কি এই কাজগুলো করা দরকার? তাহলে আমাদের চিন্তা ভাবনা কি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কিন্তু আসেন এরপরে আরেকটা বিষয় বলি। আমরা তো নারীদের কথা বললাম, যে নারীদের জন্য, আমরা মাদের জন্য, গৃহিণীদের জন্য আমরা কি করতে চাই। আমি বলেছি যে আমরা কৃষকদের জন্য কি করতে চাই। এবার এখানে অনেক যুবক আছে, এখানে অনেক বোনেরা আছে যাদের শিক্ষা আছে, কিন্তু এই মুহূর্তে চাকরি বাকরি নাই, কর্মসংস্থান অনেক আছে, বেকার আছে না? এদের জন্য চট্টগ্রামে অনেকেই হয়তো গিয়েছেন, আপনারা জানেন চট্টগ্রামে ইপিজেড আছে না? আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড, আস্তে আস্তে একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই, যেন এই এলাকার মানুষরা যাতে, এই এলাকার ছেলেরা মেয়েরা যাতে এই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। একই সাথে আমরা এই এলাকার মেয়েরা, যেহেতু প্রায় অনেক মেয়ে শিক্ষিত, মেয়েদের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাই। অনেক কাজ আছে, অনেক শিল্প কারখানা আছে যেগুলো মেয়েদের কাজ করার উপযুক্ত, নারীদের বোনদের কাজ করার জন্য উপযুক্ত। আমরা সেই ধরনের, যাতে মেয়েরাও ছেলেদের পাশাপাশি কাজ করতে পারে, মিল কারখানায় কাজ করতে পারে, সেই রকম মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আমরা ধীরে ধীরে ওই ইপিজেডের মধ্যে তৈরি করতে চাই। এটা কি পরিকল্পনাটা কেমন? ভালো? খুশি আপনারা? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, খাল কাটা গেল। ও আরেকটা তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে শুধু এইটা না, এই এলাকার মানুষ, বহু মানুষ আছে যারা মধ্যপ্রাচ্যে চাকরি বাকরি করে। আপনাদের আত্মীয় স্বজন বহু আছে না? মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বিভিন্ন দেশে, ইউএইতে বিভিন্ন চাকরি বাকরি করে। এখন যারা গিয়েছে, এই মানুষগুলোকে যদি আমরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং দিয়ে, এবং একই সাথে যেহেতু তারা অধিকাংশ সৌদি আরবে যাচ্ছে, সেই দেশের ভাষা শিখে যদি আমরা পাঠাতে পারি, তাহলে তার বেতন বেশি হবে না? আমরা এই পরিকল্পনাটা গ্রহণ করেছি, যে এই পরিকল্পনা হলে বহু মানুষকে আমরা ট্রেনিং দিয়ে সৌদি আরবে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে, যে কাতার বলেন, কুয়েত বলেন, ওইসব দেশে আগামী 5 থেকে 10 বছর কি ধরনের ওইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন কিরকম হচ্ছে, তারা কি প্রজেক্ট গ্রহণ করছে, এবং এই দেশ থেকে কি ধরনের মানুষ পাঠালে বেশি বেতনে চাকরি করতে পারবে, সেটারও আমরা পরিকল্পনা আছে আমাদের। এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে, তাদেরকে ট্রেনিং দিয়ে, ভাষা শিক্ষা দিয়ে আমরা পাঠাবো পৃথিবীর বিভিন্ন দেশে। এখন এই পরিকল্পনা কেমন লেগেছে? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন আমাদের দেশে, বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষের, আপনাদের এলাকাতেও এই সমস্যাটা আছে। কি সেই সমস্যা? চিকিৎসা সুবিধা। অনেক গ্রাম উপজেলা আছে যেখানে বিশেষ করে মা বোনেরা, শিশুরা, তাদের অসুখ বিসুখ হলে, ছোটখাটো অসুখ বিসুখ হলে, তারা হয়তো ভাই আজকে অন্য কাজে ব্যস্ত, অথবা স্বামী ব্যস্ত, অথবা ছেলে ব্যস্ত,
সেটা উপজেলা হাসপাতালই হোক, সেটা জেলা সদর হাসপাতালই হোক, নিতে পারে না। ফলে হয় কি, মাটা বা বোনটা বা নারী বা শিশুটা প্রতিদিন কষ্ট পায়, ধুকে ধুকে অসুখ বিসুখের জন্য কষ্ট পায়। আমরা যেটা করতে চাচ্ছি, এখানে অনেক মুরব্বী আছেন, আপনার যারা মুরব্বী আছেন আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল, মনে আছে? জানেন আপনারা পল্লী চিকিৎসক? এখনো কিছু কিছু আছে বোধহয়। হ্যাঁ, পল্লী চিকিৎসক। ঠিক এরকম আমরা চিকিৎসক, আমরা ওটাকে নাম দিয়েছি হেলথ কেয়ারার। এই হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। এই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে যাবে, গ্রামে গ্রামে গিয়ে যেই অসুখ বিসুখগুলা ছোটোখাটো, বেশি সিরিয়াস অসুখ বিসুখ না, সেগুলা মা বোনদেরকে, শিশুদেরকে তারা ওখানেই তাদেরকে চিকিৎসা দিবে। ফলে মা বোনদেরকে কষ্ট করে সেই হাসপাতালে দূরে আসতে হবে না। এটা কেমন লাগলো পরিকল্পনা? এখন আমি যদি এই যতক্ষণ আপনাদেরকে আমার পরিকল্পনার কথাগুলো বললাম, আমি যদি এখন অন্য অন্য রাজনৈতিক দল, সেই স্বৈরাচার বলেন, আমাদের সাথে যারা রাজনীতি করছে বা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা, এদের যদি আমি গীবত গাইতাম, এদের সমালোচনা করতাম, আপনাদের কোনো লাভ হতো ভাই? আমার এই কথা যেগুলো বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করে, তাহলে আপনাদের লাভ হবে? বুঝি না, লাভ হবে? তাহলে কোনটা জরুরি? গীবত গাওয়া, সমালোচনা করা? সমালোচনা করতে হবে মাঝে মাঝে, যদি দেখি বেশি ওলট পালট করছে তাহলে তো সমালোচনা করতেই হবে। কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার, সকলের পকেটে পয়সা দরকার, হালাল কামাই দরকার, তাই না? চিকিৎসা দরকার, শিক্ষা দরকার, বিদেশ বা দেশে হোক কর্মসংস্থানের দরকার। কাজেই এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা ভাই রাজনীতি করি, আমরা স্লোগান দেই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে, উৎস হচ্ছে জনগণ। জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম, বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য অন্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি, আপনারাও দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন না? এরা যা কয় কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনারা এই যে জনগণ, লক্ষ জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন, আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো। যেই কাজগুলো করলে এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের উপকার হবে, এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে। এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, ও আরেকটা কথা বলি, এ ভাই স্লোগান দিস না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না। আর যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নিব তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো। হ্যাঁ, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন থেকে। আচ্ছা, তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা, যাতে জনগণ যদি এখন 10% ভালো থাকে, যাতে আমরা ওটাকে 20% করতে পারি। 100% ধীরে ধীরে যাব আমরা, কিন্তু অন্তত যাতে 20% নিতে পারি। 20% নিলেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর এগোতে পারবো। তো এখন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি। আপনাদের পরিকল্পনাটা কি? 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই যে গুপ্ত, ধানের শীষকে যদি জয়যুক্ত করেন আপনারা ইনশাআল্লাহ, তাহলেই আমি যেই পরিকল্পনার কথা বলেছি, যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে। এবং ধীরে ধীরে, রাতারাতি তো সবকিছু হবে না। আমার হয়েছে জ্বর, বুঝছেন, জ্বর হয়েছে, এই ঘুরতে ঘুরতে জ্বর, ঠান্ডা লেগে গেছে, আর ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে 7 দিনের। এখন 7 দিন লাগবে ভালো হইতে, তো এই সামান্য জ্বর ভালো হইতে লাগবে 7 দিন। এত বড় দেশ, এত ফ্যামিলি কার্ড, এত কৃষক কার্ড, এত মানুষের চাকরির ব্যবস্থা করা, একটু তো সময় লাগবে না? একদিনে মানে, সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কিন্তু ওই যে বললাম, আপনাদের পরিকল্পনা কি? আপনারা যে বললেন ধানের শীষে, ইয়েস, 12 তারিখে আপনাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কিন্তু জয়যুক্ত করার আগে কয়েকটি কাজ আছে। সেই কাজটি হচ্ছে, আপনারা যারা এখানে ধানের শীষকে জয়যুক্ত করবেন, আপনাদেরকে ভোরবেলা তাহাজ্জুদ পড়ে চলে যেতে হবে। তাহাজ্জুদ পড়ে ওইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। আর আমার অন্য ধর্মের ভাই যারা আছেন,
তারাও আপনারা ফজরের ওয়াক্তে চলে যাবেন ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, এবং গিয়ে ফজরের নামাজ আদায় করে ওই আপনার স্ব ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন। যেই মাত্র দরজা খুলবে ভোট প্রক্রিয়া শুরু হবে, আপনারা লাইন দিয়ে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। তবে ভোট দিয়ে চলে আসলে হবে না, কিন্তু থাকতে হবে। যেই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছিল গত 16 বছর ধরে, সেই অধিকারের হিসাব এই যে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে, পা নাই দুইজনের, আরেকজনেরও সমস্যা। এদের এই যে বলিদান, এটা তো বৃথা যেতে পারে না, পারে? যেই অধিকার আপনাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার কড়ায় গন্ডায় সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন, যে ধানের শীষকে জয়যুক্ত করে কড়ায় গন্ডায়, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনাদের অধিকার যাতে কেড়ে না নিতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। পারবেন? এইটা আপনাদের পরিকল্পনা, আর আমার পরিকল্পনা আমি আপনাদেরকে বলেছি। তাহলে শেষ কথার কি কথা? শেষ কথার কথা হলো, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ইনশাল্লাহ খাল খননে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আর এই 14 জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম, এটা আমার আমানত। এই 14 জনে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিকল্পনা সফল করে এই 14 জনকে জিতিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আপনারা পারবেন না? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।